তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি অরিহিমে সুবাকিকে হিল করার চেষ্টা করতেছিল। তোমাদের হয়তোবা মনে আছে আগের একটা এপিসোডে সুবাকি একটা সোল রিপারের সঙ্গে ফাইট করতে গিয়ে আঘাত পেয়েছিল আর অরিহিমে ওইটাকেই হিল করার চেষ্টা করতেছিল। এখানে অরিহিমে নিজেকে দোষ দিতেছিল যে আমার জন্যই এমনটা হয়েছে, কিন্তু ওরে সবাই বোঝায় যে এখানে তোমার কোনো দোষ নাই। এর মধ্যেই সুবাকিরও জ্ঞান ফিরে আসে আর সুবাকিও বলে যে চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। এরপরে রাতের বেলা ওরা দুজন বের হয়ে পড়ে রুকিয়াকে বাঁচানোর জন্য। ইশিদা মনে মনে ভাবে যে আমার সাথী হিসেবে অরিহিমে একদমই মানায় না, কেননা অরিহিমে কাউকে আঘাত করাটা পছন্দ করে না, যদি সে শত্রু হয় তাও। এর মধ্যে ওদের সামনে একটা মাতাল সোল রিপার চলে আসে। সোল রিপারটা ওদেরকে দেখে জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় যাচ্ছ। সোল রিপারকে দেখে অরিহিমে আর ইশিদা দুইজনই ভয় পেয়ে যায়। সোল রিপারটা ওদের কাছে এসে জিজ্ঞাসা করে যে তোমরা কোন স্কোয়াডের। অরিহিমে আর ইশিদা বলে যে আমরা 11 নম্বর স্কোয়াডের। সোল রিপারটা বলে যে ভালো কথা, আমিও তো 11 নম্বর স্কোয়াডের, কিন্তু তোমাদেরকে আগে কখনো দেখি নাই। আর তোমাদের জাম্প পাক্তু কোথায়? এরপরে ও অরিহিমের ড্রেস চেক করে দেখতে পারে যে এইটা তো স্কোয়াড 12, যেটা দেখে ওর মনে আরো একটু সন্দেহ হয়। আর ইশিদা মনে মনে ভাবে যে ওরা ধরা খেয়ে গেছে, এখন ওর কাছে ফাইট করা ছাড়া আর কোনো রাস্তা নাই। ঠিক তখনই পিছন থেকে কয়েকটা সোল রিপার এসে এই সোল রিপারের মাথায় বাড়ি মেরে বেহুশ করে ফেলে আর জিজ্ঞাসা করে যে তোমরা ঠিক আছো কিনা, যারা আমাদের সাথীদের উপরে সন্দেহ করবে তাদের সাথে আমরা এমনটাই করি। মানে বুঝতেই পারছো এরা হচ্ছে স্কোয়াড 12 থেকে, যার জন্য অরিহিমে ওদেরকে ধন্যবাদ জানাইতে শুরু করে। তবে ইশিদা মনে মনে ভাবে যে এরা এতটা ভালো কিভাবে হইতে পারে। ইশিদার মনে একটু সন্দেহ হয়, কেননা আগের সোল রিপারটা মাতাল হইলেও ও লজিক্যাল কথা বলতেছিল, কিন্তু তারপরও এরা ওকে কেন বেহুশ করে দিল। ইশিদা বুঝতে পারে কোনো একটা ঝামেলা আছে আর অরিহিমেকে সাবধান হইতে বলে। ঠিক তখনই সেখানে একটা ব্লাস্ট হয় আর তখন আমরা 12 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন মায়ুরিকে দেখতে পারি। মায়ুরি এই ব্লাস্টটা করছে। 12 নম্বর স্কোয়াডের একটা সোল রিপার এখনো বেঁচে ছিল। সে বলে যে ক্যাপ্টেন এইটা কথা ছিল না, আমাদের প্ল্যান ছিল যে ওদেরকে আপনার কাছে নিয়ে আসবো। মায়ুরি বলে যে এখন আর বলে লাভ নাই, ছুঁড়ে ফেলা বোমকে আর কখনো ফিরে আনা যায় না। এইটা বলে মায়ুরি এই সোল রিপারটাকেও ব্লাস্ট করে দেয়। মানে বুঝতে পারতেছো মায়ুরি এই মানুষগুলারে বোমের মতন ব্যবহার করছে। তবে দেখতে পারি এই ব্লাস্ট থেকে অরিহিমেরা বেঁচে গেছে, কারণ সময় মতন অরিহিমে শিল্ড তৈরি করে ফেলছিল। অরিহিমে ইশিদাকে বলে যে তুমি যদি সময় মতন আমাকে সাবধান না করতে তাহলে হয়তোবা আমি মারা যেতাম। তবে অরিহিমের এইটা ভেবে খারাপ লাগতেছিল যে ও বাকিদেরকে বাঁচাইতে পারে নাই, যেটাতে ইশিদা বলে যে এখানে তোমার কিছু করার নাই, যার জন্য তোমার গিল্টি ফিল করতে হবে। আর মায়ুরির দিকে তাকিয়ে বলে যে যদি এইখানে কারো গিল্টি ফিল করতে হয় সেটা হচ্ছে এই শালা। মায়ুরি অরিহিমের শিল্ডটা দেখে বলে যে এই শিল্ডটা তো অনেক ইন্টারেস্টিং, এটা কি তোমার পিছনে থাকা ওই মেয়েটা বানিয়েছে? ইশিদা বলে যে তোমার কোনো উত্তর দেওয়ার আমার ইচ্ছা নাই। তবে মায়ুরি ওর কথায় কোনো কান দেয় না আর বলে যে এইটা তো দারুণ একটা টেকনিক, তোমরা দুইজন কি আমার রিসার্চ সাবজেক্ট হবে? মানে মায়ুরি এদের উপরে রিসার্চ করতে চাচ্ছিল। যেটা শুনে ইশিদা আরো রাগ হয়ে যায়। মায়ুরি বলে যে চিন্তা করো না, তোমরা দুজন আমার সাথে চলে আসো, আমি তোমাদের সাথে খারাপ কিছু করব না, শুধু একটু রিসার্চ করব। এদিকে অরিহিমে কান্না করতেছিল। তখনই অরিহিমের পাশে থাকা সেই মাতাল সোল রিপারটার জ্ঞান ফিরে আসে। সোল রিপারটা বলে যে ও কান্না করতেছে কেন, ও কি ভয়ে কান্না করতেছে? তখনই সোল রিপারটার মনে পড়ে যে অরিহিমে নিজের জীবন বাজি রেখে ওকে বাঁচাইছিল। সোল রিপারটা বুঝতে পারে অরিহিমে অন্যদেরকে বাঁচাইতে পারে নাই বলে কান্না করতেছে। এদিকে মায়ুরি শালা বলে যে আমি তোমাদেরকে বেস্ট অফার দিতেছি, বেশি না, দিনে তোমাদেরকে 8-9 বার শুধু টেস্ট ফেস্ট করব আর তোমাদের বডি পার্ট গুলো চেঞ্জ করার জন্য দিনের ভিতরে 4-5 বার মেকানিক্যাল এক্সপেরিমেন্ট করব। আর এই এক্সপেরিমেন্ট গুলো করার সময় তোমরা মারাও যাইতে পারো, বাট এটা কোনো ব্যাপার না। এখন বলো তোমরা কি আমার রিসার্চের সাবজেক্ট হবা? মানে শালার বুধের অফার শুনছো, এটা নাকি ওর কাছে বেস্ট অফার ভাই। যাই হোক, ক্যাপ্টেন মায়ুরির অফার শুনে ইশিদা ওর পিছনে চলে আসে আর ওর উপরে তীর নিশানা করে। যেটা দেখে মায়ুরি বলে যে ও আচ্ছা, তাহলে তুমি একজন কোইন্সি, কি সৌভাগ্য আমার, এতদিন পরে একটা টেস্ট সাবজেক্ট দেখতে পেলাম। তবে তোমার মতন যারা আছে এদের উপরে অলরেডি আমি রিসার্চ করে ফেলছি। যেটা শুনে ইশিদা অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে রিসার্চ শেষ করে ফেলছো মানে, তুমি আসলে কে? যেটাতে মায়ুরি বলে যে তোমরা রোয়াকারা বোকার মতন কোনো খোঁজ খবর না নিয়েই ফাইট করার জন্য চলে আসছো। এই সোল সোসাইটিতে 13 জন পাওয়ারফুল আর সম্মানিত ব্যক্তি আছে, অন্তত তোমাদের তাদের সম্পর্কে জেনে আসা উচিত ছিল। তাদের মধ্যে আমি একজন, রিসার্চ আর ডেভেলপমেন্টের চিফ 12 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন কুরুৎসুজি মায়ুরি। এরপরে মায়ুরি নিজের স্পিরিচুয়াল প্রেশার রিলিজ করতে শুরু করে, যেটা দেখে ইশিদা ভয় পেয়ে যায় আর অরিহিমেকে সেইখান থেকে পালাইতে বলে, কিন্তু অরিহিমে ইশিদাকে রেখে যাইতে চাচ্ছিল না। তখন সেই মাতাল সোল রিপারটা সেইখান থেকে আস্তে করে কেটে পড়ার চেষ্টা করতেছিল। ইশিদা ওরে দাঁড়াইতে বলে আর বলে যে অরিহিমেকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। যার ফলে সোল রিপারটা ভয় পেয়ে যায় আর অরিহিমেকে জোর করেই এইখান থেকে নিয়ে পালাইতে শুরু করে। মায়ুরি বলে যে আমি কি তোমাকে পালাইতে বলছি? এইটা বলে মায়ুরি নিজের মেকানিক্যাল হাত ব্যবহার করে ওদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু ইশিদা মায়ুরির হাতে একটা তীর মেরে ব্লাস্ট করে দেয় আর বলে যে আমার উপরে ফোকাস করো। মায়ুরি বলে যে তুমি বুঝতে পারতেছো না কেন, আমি তোমার উপরে ইন্টারেস্টেড না। এদিকে অরিহিমে সোল রিপারটার সঙ্গে পালাইতে চাচ্ছিল না আর ছোটার চেষ্টা করতেছিল। সোল রিপারটা বলে আমার
নাম মারিস আরামাকি আর আমি 10 বছর ধরে স্কোয়াড 11-এ আছি। আমি কখনো বাচ্চা আর মেয়েদেরকে ফেলে রেখে পালাই না। তখনই অরিহিমে সলিপারটার উপরে একটা কামড় বসিয়ে দেয় আর বাধ্য হয়ে সলিপারটা অরিহিমেকে মেরে বেহুশ করে ফেলে আর ক্ষমা চেয়ে বলে যে আমি চাই না তুমি ওই আজব কোরুৎসুজির কাছে ধরা পড়ো। এরপরেও অরিহিমেকে নিয়ে এইখান থেকে পালিয়ে যায়। এদিকে মায়ুরি বলে যে তুমি এগুলো কি করতেছো, আমার এসব একদম পছন্দ না। এটা বলে মায়ুরি নিজের সেই মেকানিক্যাল হাতটা টেনে খুলে ফেলে। এরপর সেইখানে একটা ইনজেকশন দিলে মায়ুরির হাত আবার নতুন করে গ্রো হয়ে যায়। মায়ুরি রাগ হয়ে যায় যে ওই মেয়েটা তো এখন আমার থেকে অনেক দূরে চলে গেছে, যাক কোনো ব্যাপার না, আশেপাশে নিশ্চয়ই ওর কোনো চুল পড়ে আছে, আমি সেটা খুঁজে পেলেই ওকে ট্র্যাক করতে পারবো। এদিকে ইশিদা মনে মনে ভাবে যে এইখানে তো শত্রু 2 জন আছে, এ যদি ক্যাপ্টেন হয় তার মানে ওর পাশে থাকা মেয়েটা হচ্ছে কমান্ডার, কিন্তু এই মেয়েটা তো নড়াচড়া করতেছে না, আমি যদি ওর দিকে নিশানা লাগাই তারপরও কিছুই করতেছে না, তার মানে কি আমি ওর ক্যাপ্টেনের সাথে ফাইট শুরু করব। এইটা ভেবে ইশিদা ক্যাপ্টেন মায়ুরির উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মায়ুরি সেটা ডস করে ফেলে আর তখনই হঠাৎ করে ইশিদা ওর পিছনে চলে যায় আর আবারও মায়ুরির উপরে অ্যাটাক করে দেয়, ফলে সেইখানে একটা ব্লাস্ট হয়। তবে আমরা দেখতে পারি মায়ুরি ইশিদার কাছে চলে আসছে আর বলে যে অনেক ভালো, এটা তো একটা অ্যাডভান্স কুইন্সি টেকনিক, তুমি এতটুকু বয়সে এটা শিখে ফেলছো, তুমি তো অনেক ট্যালেন্টেড, তবে তুমি যে আমার আশেপাশে এত দৌড়াদৌড়ি করতেছো এটা খুবই বিরক্তিকর, আমি ওই মেয়েটাকে ধরে ওর উপরে রিসার্চ করতে চাই, তাই আমি খুব ব্যস্ত, সো এখন আমি তোমাকে মারার জন্য একটা টেকনিক ব্যবহার করব। এইটা বলে ক্যাপ্টেন মায়ুরি নিজের জাম্পাক্তু বের করে আর স্পিরিচুয়াল প্রেসার শো করে, যেটা দেখে ইশিদা ভয় পেয়ে যায়। ক্যাপ্টেন মায়ুরি নিজের জাম্পাক্তুর ফার্স্ট ফর্ম রিলিজ করে দেয়, যেটা দেখতে খুবই অদ্ভুত। তখনই মায়ুরির ক্যাপ্টেন এসে ইশিদাকে ধরে ওকে নিয়ে বাড়ির ছাদ থেকে লাফ দেয়। ইশিদা বুঝতে পারতেছিল না যে ও এমনটা কেন করলো। তখনই মায়ুরি এই অবস্থায় 2 জনের উপরে একসাথে অ্যাটাক করে দেয়, যেটা দেখে ইশিদা আরো অবাক হয়ে যায় যে এ তো নিজের কমান্ডার সহই অ্যাটাক করে দিছে। আমরা দেখতে পারি নিমু অনেক ঘায়েল হয়ে গেছে, তবে মায়ুরি ওকে গিয়ে মারতে শুরু করে আর বলে যে গাধা, আমি ভেবেছিলাম আমি তোমাকে অপেক্ষা করতে শিখিয়েছি, কিন্তু এখন দেখতেছি তুমি কোনো কাজেরই না। নিমু মায়ুরির কাছে ক্ষমা চাইতে শুরু করে। এরপরে মায়ুরি আবারও ইশিদার দিকে আসে, কিন্তু নিমু ব্যথায় কাতরাচ্ছিল, যেটাতে মায়ুরি বিরক্ত হয়ে বলে যে তুমি অনেক বেশি শব্দ করতেছো। নিমু মায়ুরির কাছে ক্ষমা চায় আর বলে যে লর্ড মায়ুরি, আপনি কি আমাকে একটু হাজি কোজাই দিবেন, কারণ এই ক্ষতটা মনে হচ্ছে আমার লাঞ্চ পর্যন্ত চলে গেছে, আমি নিজের ফাংশনকে ধরে রাখতে পারবো না। যেটা শুনে লর্ড মায়ুরি আরো রাগ হয়ে যায় আর নিমুকে গিয়ে লাথি মারতে শুরু করে, যেটা দেখে ইশিদা অবাক হয়ে যায় আর চিল্লায় বলে যে তুমি ওকে এইভাবে মারতেছো কেন, ও তো তোমারই দলের লোক, এইভাবে মারলে তো মারা যাবে। ক্যাপ্টেন মায়ুরি বলে যে কি বলতেছো এইসব, তুমি কি আমাকে অপমান করতেছো, এই মাস্টারপিস বডিটা আমি বানাইছি, এতটুকুতেই ও মারা যাবে না। এটা শুনে ইশিদা আরো অবাক হয়ে যায় আর বলে যে কি তুমি বানাইছো মানে। মায়ুরি বলে যে হ্যাঁ এইটা আমার বানানো, ওর নাম হইতেছে নিমু, ওরে আমার গিগাই টেকনিক আর গিগন টেকনিকের অংশ দিয়ে বানিয়েছি, এই মাস্টারপিসটার ওনার আমি, তাই আমি ওর সাথে যা ইচ্ছা তাই করতে পারি। এইসব বলে মায়ুরি নিমুরে দেয়ালের সাথে মেরে দেয়, যেটা দেখে ইশিদা চিল্লায় ওঠে আর এর মধ্যেই খেয়াল করে যে ওর হাতও নড়াইতে পারতেছে না। মায়ুরি বলে যে তুমি মাত্র খেয়াল করলা, আমার জাম্পাক্তু দিয়ে কোনো অংশ কাটলে সেটা কাজ করা বন্ধ করে দেয়, এইটাই হচ্ছে আমার জাম্পাক্তুর স্পেশাল অ্যাবিলিটি। ইশিদা বলে প্যারালাইজ পয়জন। মায়ুরি বলে যে চুপ করো, এরকম কোনো ফালতু জিনিসের সাথে আমার জাম্পাক্তুর অ্যাবিলিটির তুলনা করবা না। এরপর মায়ুরি ওর জাম্পাক্তু আবারও ইশিদার হাতের মধ্যে ঢুকিয়ে দেয়, যেটাতে ইশিদা অনেক ব্যথা পায়। মায়ুরি বলে যে নাড়াচাড়া করতে না পারলেও এইটাতে তুমি ব্যথা অনুভব করতে পারবা। এরপর মায়ুরি নামুকে ডাক দেয় ফাইনাল অ্যাটাক করার জন্য, তবে আমরা দেখতে পারি বেচারি নামুর অবস্থা তো খুবই খারাপ আর এই জন্য নামু কথাও বলতে পারতেছিল না। মায়ুরি বলে যে ও আমি তো ভুলেই গেছিলাম, আমার জাম্পাক্তু দিয়ে তোমার শরীরেও কাটছে, এই জন্য তুমি নড়াচড়াও করতে পারতেছো না, একেবারে ইউজলেস। এটা বলে মায়ুরি নামুকে আবারও ওর জাম্পাক্তু দিয়ে মেরে ফেলতে যায়। তখনই ইশিদা চিল্লায় ওঠে যে থামো। মায়ুরি বলে যে তুমি তো দেখতেছি অনেক দয়ালু, আহত মেয়ে দেখে তার উপরে দয়া দেখাচ্ছ, এটা কি কুইন্সিদের সম্মানের মধ্যে পড়ে যা তোমাদের সবার মধ্যেই আছে? ইশিদা বলে যে তুমি কি বলতে চাচ্ছ? মায়ুরি বলে যে তোমরা কুইন্সিরা মরার আগে একটা কথাই বারবার বলো, এটা শুনতে একদমই ভালো লাগে না। চলো তোমাকে আমার একটা কষ্টের কাহিনী শুনাই। আমি যখন রিসার্চ ডেভেলপমেন্টের চিফ হই তখন কুইন্সিদের খুঁজে পাওয়া অনেক কষ্টকর ছিল, যে কয়েকটা কুইন্সি ছিল তাদেরকে নজরে রাখা হতো আর যখন ওদেরকে বাঁচানোর দরকার হতো তখন সেখানে লেট করে সোলরিপার পাঠাইতাম। তুমি কি বুঝতে পারতেছো এটা কত কঠিন একটা কাজ? এত কষ্ট করেও আমি ভালো কোনো রিসার্চ সাবজেক্ট পাচ্ছিলাম না, শেষে একটা পাই, তাও বুড়ো, যে সব সময় শুধু তার নাতির নাম বলতো আর বলতো যে তার নাতি নাকি তার স্টুডেন্ট। তুমি কি তার ছবি দেখতে চাও? যদিও এক্সপেরিমেন্ট করার সময় তার অরিজিনাল ফর্ম মেনটেন করা সম্ভব হয় নাই, তুমি দেখে আবার
ভয় পেও না। এরপরে মায়েরি ইশিদার দিকে একটা ছবি ছুঁড়ে মারে। ইশিদা দেখতে পারে যে এইটা আর কেউ না, ওরই দাদার ছবি, যেটা দেখে ইশিদা ওর দাদার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। আর মায়েরি বলে যে বুড়োটা ওর নাতির নাম যেন কি বলছিল ওইটা মনে করার চেষ্টা করতে থাকে। তখন আমরা দেখতে পারি ইশিদার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেড়ে যায়, যেটা দেখে মায়েরি বলে যে এইটা আবার কি হইলো। ইশিদা বলে যে তুমি কি চাও আমি ওই ছাত্রের নাম বলি? ওর নাম হইতেছে উরায়ো ইশিদা। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম পাশে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্ত ভালো থাকো সবাই, বাই বাই।